হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ফারিস কিছু বলতে যাবে তখন আধারের ফোনে একটা পুরুষ কণ্ঠ আসে। একটু চুপ হয়ে যায়। নীরব দেখে সবাই খাবার খেয়ে নিও, কিন্তু আধার এখনো রুম থেকে বের হয় নাই। তাই ওর রুমে ঢুকে যায়। আরে আধার, তুমি এখানে, সবাই খাওয়া দাওয়া করছে, যাও খেতে যাও। দেরি করে খাবার খেলে শরীর খারাপ করবে। হঠাৎ করে নীরব স্যারের কণ্ঠ শুনে আধার পিছনে ফিরে তাকায়। ফোন হাতে রেখে বলে, আরে স্যার আপনি এসেছেন, আসলে শরীর একটু টায়ার্ড তাই এসে রেস্ট নিতে রুমে চলে এসেছি। রেস্ট নিলে শুধু হবে, খাবার খেতে হবে না, সবাই খাবার খেতে বসেছে, চলো। আর কার সাথে ফোনে কথা বললে? তোমার পরিবারের কারো সাথে গি? আধার এখন কি বলবে? ফারিসের কথা বলতে পারবে না, কারণ বিয়ের বিষয়ে কিছু জানাতে ফারিস বারণ করে দিয়েছ। তাই আধার মিথ্যা কথা বলে। আসলে স্যার তুলি ফোন করেছে, ও আমার জন্য টেনশন করছে, তাই তুলির সাথে কথা বলছিলাম। আপনি খাবার খেতে যান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। নীরব স্যার চলে যায়। আধার ফোন কানে দেয় আর ফারিসকে জিজ্ঞেস করে, আপনি খাবার খেয়ে রেস্ট নেন, আমি খাবার খেতে যাই, না হলে নীরব স্যার আবার রাগ করবে। ফারিস ফোনে আধার আর নীরব কথা শুনছে, বুকের মধ্যে একটু কষ্ট অনুভব করছে। কারণ নীরব স্যার হয়তো ফারিসের চেয়ে ভালো করে আধারের কথা চিন্তা করে। ফারিস জিজ্ঞেস করে, আচ্ছা আপনার নীরব স্যার মনে হয় অনেক খেয়াল রাখে আপনার। আসলে আপনাকে নিয়ে একটু টেনশন হচ্ছে তাই কল দিয়েছি, কিন্তু এখন মনে হয় আমার টেনশন করার কিছু নাই, কারণ আপনার নীরব স্যার খুব ভালো করে আপনার খেয়াল রাখবে। আর আপনাদের যদি বিরক্ত করে থাকি তাহলে সরি। ফারিস কি বললা? আধার কিছু বুঝতে পারে নাই, কারণ নীরব স্যার খেয়াল রাখছে বলে কি ফারিস ফোন করতে পারে না? সত্যি উনি অদ্ভুত। আধার খাবার খেতে যায়, খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসে। আসলে আজকে কোনো কাজ নাই, জায়গা অনেক দূরে, তাই বাস দিয়ে আসতে আসতে বিকেল হয়ে গেছে। তাই কাল থেকে কাজ শুরু করবে। রুমে এসে ব্যাগ থেকে বই বের করে পড়তে থাকে। ফারিস নিজের রুমে বসে আছে। আজ রুম একটু বোরিং লাগছে, মনে হয় কিছু একটা মিসিং, কিন্তু কি? হঠাৎ দরজায় কেউ টোকা দেয়। ফারিস দেখে বড় আব্বু দাঁড়িয়ে আছে। ভিতরে আসতে পারি এমপি সাহেব? বড় আব্বু, তোমার আমার রুমে আসতে হলে অনুমতি নিতে হবে। আর আমি সবার কাছে এমপি হলেও আমার বড় আব্বুর কাছে এখনো সেই ছোট ফারিস, তাই এইসব এমপি সাহেব বলে ডাকবে না। আচ্ছা ঠিক আছে, ডাকবে না। আর তোর কাছে আসতে দরজায় নক করে আসি, কারণ তুই আমার উপর রাগ আছে কি নাই সেটা বুঝতে। আমি সবার উপর রাগ করে থাকতে পারি, কিন্তু আমার প্রিয় বড় আব্বুর উপর না। আর আমার রাগ, অভিমান, কেয়ার সবার কাছে মূল্যহীন বড় আব্বু। কি হয়েছে তোর ফারিস? দুঃখের সাথে কথা বলতে তোকে দেখি নাই আগে। আধার নেই বলে ওকে মিস করলি? একটা ফোন কর আধারকে। আধারকে ফোন করেছি, উনি ঠিক আছেন, আর ওখানে আধারের কেয়ার করার অনেক মানুষ আছে। আর যদি বলে দুঃখ নিয়ে কথা বলার কথা, তাহলে আজকে একটু কাজের প্রেশার ছিল, তাই কথাগুলো এমন মনে হচ্ছে। ফারিস, তোর কোন কথা টায়ার্ড হয়ে বললি আর কোন কথা মন খারাপ নিয়ে বললি সেটা তোর বড় আব্বু বুঝতে পারে, কিন্তু মন খারাপের মূল কারণ তোকে খুঁজে বের করতে হবে। আচ্ছা এই বিষয়ে কথা বলা বাদ দাও, তুমি কিছু বলতে এসেছা, বলা। ওহে আচ্ছা শোন, আমাদের কোম্পানির পুরানা কর্মচারী আশরাফ আলী মেয়ের বিয়ে, ওর পড়াশোনার সব খরচ তুই দিলি, এখন পরশু ওর বিয়ে, সবাই তোকে যেতে বলেছে। সত্যি? আশরাফ চাচার মেয়ে টুনির বিয়ে? মেয়েটা কত বড় হয়ে গেছে। আচ্ছা ওর বিয়েতে যেতে হবে, কিন্তু এখন যেতে ইচ্ছা করছে না। ফারিস, তোকে যেতে হবে। আশরাফ অনেক করে তোকে যেতে বলেছে, কালকে তোকে যেতে। কালকে থেকে বিয়ে হয়ে গেলে পরের দিন বিকালে চলে আসবি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চলে যাবা, কোনে সমস্যা নাই, কিন্তু জায়গায় কোথায়? সিলেটে একটা ছোট গ্রামে ওর বাড়ি, তোকে ড্রাইভারকে ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা এখন আমি যাই তাহলে। বড় আব্বু চলে গেছে। ফারিস বিছানায় শরীর ছেড়ে দিয়ে শুয়ে রয়েছে। অন্য সময় থাকলে হয়তো সিলেটে যেতে রাজি হতো না, কিন্তু এখন বাড়িতে অনেক বোরিং লাগছে, তাই একটু ঘুরে আসতে চাই। আধার একটু রেস্ট নিয়ে পরে বাহিরে চলে আসে। সবাই আগুন জ্বালিয়ে এই সুন্দর রাত উপভোগ করছে। আসলে শহরে এখন গরম চলছে, কিন্তু গ্রামে একটু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, আর এই গ্রাম পাহাড়ের কাছে, তাই একটু শীত করছে। একটা চাদর মুড়ি দিয়ে আগুন কাছে যায়। আধারকে দেখে দিশা বলে, আরে আধার, তুমি এত সময় কোথায় ছিলে? সবাই এখানে আনন্দ করছে আর তুমি রুমে গিয়ে বসে আছা।
আধার একটু হেসে দিশাকে বলে, সরি দিশা আপু, আসলে একটু রেস্ট নিতে রুমে গিয়েছি, কিন্তু এখন পুরো রাত এনজয় করতে চাই। কি সুন্দর পরিবেশ। অনেক সুন্দর পরিবেশ। আচ্ছা এই নাও, একটু চা খেয়ে নাও, অনেক শীত পড়েছে। আমি চা খেতে থাকি আর সবাই গান করছে, নাচ করছে, সেটা দেখতে থাকি। নীরব দেখে সবাই মধ্যে একটা সুন্দরী রমণী বসে আছে, একটা চাদর গায়ে দিয়ে নিভু নিভু আলোতে এত সুন্দর দেখাচ্ছে, মুখ জেনা কোণে পরি বসে আছে। নীরব আনমনে বলে উঠে, আমার সিন্ধুফুল। আধার পরিবেশ উপভোগ করছে, সবাই গান করছে, এবার আধারকে গান করতে হবে, সবাই তাই বলছে। আরে আমি গান বা নাচ করতে পারি না, তোমরা সবাই শুধু বিরক্ত করছা। আমি সত্যি কিছু পারি না। তখন নীরব এসে বলে, সবাই গান না হয় নাচ কিছু একটা করছে, তোমাকে করতে হবে। তুমি বরং নাচ করো। সবাই ওকে বলছে কিছু করতে, আধার কি করবে, নাচ করতে চাই। নীরব কাছে যায় আর আধার বলে, স্যার একটা ভালো গান ছাড়েন, রবীন্দ্রনাথ সঙ্গীত জাতীয় কোনা গান দেন। নীরব একটা গান ছাড়ে, আধার অনেক সুন্দর করে নাচ করে, সবাই অবাক হয়ে যায়। এত সুন্দর নাচ কেউ করতে পারে, একদম প্রফেশনাল ডান্সার মতো, দারুণ হয়েছে। সবাই ওর নাচ দেখে মুগ্ধ হয়ে যায় আর নীরব শুধু তাকিয়ে দেখছে আধারকে। আধার নাচ শেষ করে নিচে নেমে আসে, সবাই ওর নাচের প্রশংসা করছে। তখন নীরব আসে, স্যার আপনি অনেক সুন্দর গান বাজালেন। ধন্যবাদ। নীরব একটু হেসে বলে, বাহ, সব গুণ তাহলে আমার সুন্দর গানের, কিন্তু তুমি এত সুন্দর করে নাচ করলে, সেটা সত্যি আধার ভেরি গুড ডান্সার তুমি। আরে স্যার আপনি কি বলেন, আমি এত ভালো ডান্স করতে পারি না। ছোটবেলা নাচের শখ ছিল, তাই শিখা হয়েছে, বড় হয়ে পড়াশোনা চাপে শখের কথা ভুল গেছি, কিন্তু আজ অনেক দিন পর সবার কথায় নাচ করেছি। ধন্যবাদ, সবাইকে নাচ করতে বলেছে, তোমাকে না হলে এত ভালো নাচ মিস করতাম সবাই। আধার একটু হেসে নীরব স্যারের সাথে কথা বলতে থাকে, সবাই একপাশে আড্ডা দিচ্ছে। অন্যদিকে ফারিস ঘুম থেকে উঠে যায়, রেস্ট নিবে বলে বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারে নাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়, সবাই টিভি দেখছে, সবার সাথে একটু সময় কাটাতে থাকে। জরিনা খালাকে ডাকে ফারিস, জরিনা খালা আমার কাপড় একটু আয়রন করে দাও, কালকে সিলেটে যেতে হবে। জরিনা ডাক শুনে আসে। আচ্ছা ঠিক আছে ফারিস বাবা, তোমার রুমে গিয়ে কাপড় আয়রন করে দিতে যাচ্ছি। ফারিসের বাবা সব শুনে জিজ্ঞেস করে, ফারিস কোথায় যাবে তুমি কালকে? আসলে আব্বু পরশু আশরাফ চাচার মেয়ে টুনির বিয়ে, তাই সিলেট যেতে হবে। টুনি এত বড় হয়ে গেছে, ওর বিয়ে। আশরাফ আমাদের অনেক বিশ্বস্ত লোক, ওর মেয়ের বিয়েতে তোর যাওয়া দরকার। ফারিস বাবার সাথে কথা বলে রুমে চলে যায়, জরিনা খালাকে কাপড় দেখিয়ে দিতে হবে, না হলেও সব আয়রন করে ফেলবে। অপরিচিত একটা মানুষ ফোন করে, পুলিশ অফিসার ফোনে। হ্যালো স্যার, আপনার কথা মতো ফারিস ফারহান চৌধুরীকে যারা খুন করতে চেয়েছে তাদের লুকিয়ে রেখেছি। আর কি করতে হবে স্যার? শোনে কালকে ফারিস সিলেটে যাচ্ছে, এটা সঠিক সময় ওকে খুন করার। আর ওই গ্রামে কোনে হাসপাতাল নাই, সে ফারিসকে মারলে কোনোভাবে বাঁচতে পারবে না। এবার কাজে যেনা কোনা ভুল না হয়। স্যার কাজ ঠিক করে হয়ে যাবে, কিন্তু আমার টাকা। কাজ শেষ হলে টাকা পেয়ে যাবে, কিন্তু ফারিস যেনা বেঁচে ফিরতে না পারে।